নমস্কার, আপনারা দেখছেন নজরে রাদিনার সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি। আমরা এই মুহূর্তে রয়েছি হারোয়ার। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল মতিন, যিনি বর্তমানে এখানকার বিধায়ক। প্রথমেই একটু আলাপ করে নিই। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। সবেমাত্র ইলেকশন হয়ে গেল, জীবনের প্রথম বিধানসভায় প্রবেশ করব। এইটা নিয়ে একটু অবাক হয়ে আছি এখন, কিরকম জিনিসের ফেস করতে হবে সে নিয়ে একটু পড়াশোনা করছি। বিধানসভায় আমার দায়িত্ব কি হবে, কিভাবে চলবো, কি কাজের দায়িত্ব পাবো, কিভাবে মানুষের জন্য, এগুলো নিয়ে আপাতত একটু ব্যস্ত আছি, পড়াশোনাও করছি। তারপরে পরিপূর্ণ অভিজ্ঞতাটা বাস্তবে না যাওয়া পর্যন্ত সম্ভব নয়। হঠাৎ করে এইভাবে রাজনীতিতে আসা কিভাবে হলো? দেখুন, আমি তো মূলত পড়াশোনা নিয়ে কাজ করি। আর এই পড়াশোনা নিয়ে কাজ করতে যেয়ে আমার প্রথম একটা দায়িত্ব আমরা তুলে নিই কাঁধে, যে 3 বছর থেকে আর 18 বছরের ভিতরে কোনো বাচ্চা যেন স্কুল পড়া থেকে ড্রপ আউটটা না হয়, এবং সবাই যাতে পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য ক্যারিয়ার কাউন্সিলিং এবং মোটিভেশনাল ক্লাস এইগুলো নিয়ে সুন্দরভাবে আমি চলতে থাকি। তারপরে মনে হলো যে এই কাজ করতেই আমি যখন কাজ করিয়ে যাচ্ছি, সেই সঙ্গে যদি একটু রাজনীতিতে যে কাজের বহরটা আরো বাড়ানো যায়, আমার এই চিন্তা ভাবনা নিয়ে কাজ করাটা যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার এই কাজের সিস্টেমের মধ্য দিয়ে অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রীদের কল্যাণ হতে পারে। তো সেই হিসেবে মনে হলো যদি রাজনীতিতে গেলে ভালো হয়। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে দলের পক্ষ থেকে একটা বার্তা ছিল আমার যাওয়ার জন্য, সেই হিসেবে রাজনীতিতে আসা। 2026 ইলেকশনের পর আপনি বর্তমানে হারোয়ার বিধায়ক। কি কি কাজ করার পরিকল্পনা আছে? এই হারোয়ার বাসিন্দাদের জন্য কি কি কাজ চাইছেন, কি কি পরিকল্পনা আছে? অ্যাকচুয়াল কাজের পরিকল্পনার তো কোনো তালিকা তৈরি করা যায় না। এক কথায় বলতে গেলে বলতে হবে যে মানুষ শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, প্রেম, ভালোবাসা নিয়ে একটা হাসি খুশি মন নিয়ে মাথা তুলে বাঁচার জন্যে যে সমস্ত কাজকামগুলো খুব জরুরি, সেই রকম কাজ করার ইচ্ছা আমার। তো আমি তো অ্যাকচুয়াল কোনো সোশ্যাল সায়েন্টিস্ট নই যে মানুষের পূর্ণ সুখ শান্তি সম্প্রীতির সৌহার্দ্য জীবনযাপনের যাবতীয় কর্মকাণ্ড আমি করতে পারবো, আর ততটা অভিজ্ঞতাও আমার নেই। আমি মূলত চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করি। তো এমএলএ হিসেবে যদি আমি সেই সুযোগটুকু পাই, অন্তত হাড়োয়া বিধানসভাতে যতগুলো আইসিডিএস আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, গভর্নমেন্ট যারা ছিলেন, গভর্নমেন্টে ছিলেন তারা চালিয়ে আসছিলেন, নতুন যারা গভর্নমেন্টে এসেছেন তারা নিশ্চয়ই শিক্ষা দীক্ষা নিয়েও যত্নবান হবেন। তো সেই দিক দিয়ে এই আইসিডিএস প্রাইমারি স্কুল যেগুলো আছে, হাই স্কুল যেগুলো আছে, সেইগুলো ভালোভাবে যাতে পড়াশোনা হয় সেগুলো একটু দেখাশোনা করা, যে জায়গায় নতুন একটা আইসিডিএস এর প্রয়োজন হতে পারে সেটা গভর্নমেন্টকে দৃষ্টিগোচরে আনা। কোথাও যদি স্কুল আছে কিন্তু বাচ্চা কাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে, সেই বাচ্চা কাচ্চাদের আবার পুনরায় কিভাবে স্কুলে ফিরিয়ে নিয়ে আসা যাবে। এক কথায় বলতে গেলে এডুকেশন নিয়ে আমার প্রথম কাজ করার খুব ইচ্ছা, এবং সেই সাথে সাথে সোশ্যাল ওয়ার্কার ছিলাম আগেও, এখনো আছি। তো প্রয়োজনের ভিত্তিতে যখন যেখানে যেমন কাজ করলে ভালো হবে, সেটা আমার এরিয়া হিসাবে হাড়োয়া বিধানসভার পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আমি দাবি তুলব। এবং সেটা যদি গভর্নমেন্টের কোনো, এমন হয়তো একটা দাবি করেছি যেটা গভর্নমেন্টের কোনো প্রজেক্টে নেই, যদি তেমন কিছু থেকেও থাকে, তবুও মানুষের সঙ্গে আমার যে অনেক দিন থেকে আদান প্রদান ছিল তারা বিশ্বাস করে আমি পাবলিকদের নিয়েও সেরকম কাজ করতে পারি। তবে হয়তো যেটা ভাবছেন যে এখন রাজ্যের যে সরকার এসেছে এরা তো বিজেপির মধ্য দিয়ে এসেছে, আর আমি যে দল থেকে এসেছি আমি তৃণমূল দল থেকে এসেছি। কিন্তু সত্যিকারের অর্থে যদি কোনো রাজনৈতিক চোখ দিয়ে না দেখে আমি যদি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির চোখ দিয়ে যদি দেখি, তাহলে আমি এই মুহূর্তে আর তৃণমূলের লোক নই। আমি এখন হাড়োয়া বিধানসভার সমস্ত মানুষের এমএলএ আমি। আবার শুভেন্দুবাবু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এখন আর বিজেপির মুখ্যমন্ত্রী নন, তিনি এখন পশ্চিমবাংলার জনগণের মুখ্যমন্ত্রী। তো তিনিও যদি উন্নয়ন চান, আমিও যদি উন্নয়ন চাই, দলগত আদর্শ দুজনের দুই রকম হতে পারে, কিন্তু উন্নয়নের আদর্শে একটা জায়গায় যে আমরা মিলে যেতে পারি। তিনিও কল্যাণ চাইছেন রাজ্যের, আমিও কল্যাণ চাইছি রাজ্যের। তাহলে রাজ্যের জনগণের কল্যাণে একটু মতপার্থক্য থাকতে পারে, তবে কোথাও হোঁচট খাওয়ার প্রশ্ন থাকতে পারে বলে আমার মনে হয় না। তিনি যেভাবে করবেন আমরাও তো সেইভাবে করতে রাজি, যদি উন্নয়নের প্রশ্ন হয়। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে হাড়োয়াবাসী কল্যাণের জন্য যে কাজগুলো করলে ভালো হবে, সরকারি যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলো তো হবেই। আবার এমন কিছু যদি থাকে প্রজেক্টে নেই কিন্তু জনগণের চাহিদা, সেটাও আমি চেষ্টা করবো যতটুকু পারা। দাদা, বাংলার নানান জায়গা যেখানে ভোট পরবর্তী
প্রচুর হিংসা দেখা যাচ্ছে। ঘর বাড়ি ভাঙচুর, মানুষকে নানান রকম ভাবে উত্ত্যক্ত করা, তাদেরকে আহত করা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? হাড়োয়ায় কি সেরকম কোনো পরিস্থিতির আহ, আপনারা ফেস করেছেন? ইলেকশন যাওয়ার পর এই ধরনের পরিস্থিতি যিনি ঘটান, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেই এই সরকারের আমলেই হোক, অন্য কোনো সরকারের আমলেই হোক, ভোটে জয় পরাজয় থাকে, এটা গণতন্ত্রের একটা আদর্শ। তো আমাদের মনে হচ্ছে যেন আমরা সেই আদর্শ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। তো ভোট পরবর্তী এই হিংসা কখনোই হওয়া উচিত নয়। আজকে হলেও এটা যতটা নোংরা, এর আগে যদি হয়ে থাকে সেটাও নোংরামি। তো এটা আমাদের দেশের, আমাদের রাজ্যের যেন একটা কালচারে পরিণত হয়েছে। অনতিবিলম্বে এটা কোনো না কোনো মানুষদেরকে, উদার এবং মুক্তমনা মানুষদেরকে এগিয়ে এসে এ থেকে রাজ্যের জনগণের নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। এমন ঘটনা আমাদের কারোরই কাম্য নয়, এমন ঘটুক এটা আমি চাই না। আমি হাওড়া বিধানসভার কিছু কিছু যাত্রায়, কিছু কিছু জায়গায় এমনটা ফেস করেছি, এবং সেই জায়গাগুলোতে আমরা যথারীতি পুলিশের কাছে ফোন করার পরে পুলিশের কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সেখানে পুলিশ পিটেল বসানো, রাতভর পাহারা দেওয়া, এবং যারা আক্রান্ত ছিলেন তারা সাহস পাচ্ছিলেন না, কিছু মারপিট হয়েছে হালকা পাতলা। তারপরেও বলবো প্রশাসন, তখন নির্বাচন কমিশনের দায়িত্বই ছিল সম্ভবত, তো তারপরেও যথেষ্ট পরিমাণ তারা মানুষের সেফটি দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন, তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। এবং যে পর্যন্ত ঘটে গেছে, আবার সরকারের শপথ নেওয়াও হয়ে গেছে, সুতরাং আশা করছি এরকমটা আর ঘটবে না। আর এবারের এই নির্বাচনের পর একটা আতঙ্ক ছড়িয়েছে, এটা থেকে আমি জনগণকে আরো সতর্ক হতে বলবো। রাজনৈতিক হিংসা একরকম, ধর্মী হিংসাটা আর একরকম। তো কখনো যেন কোনো রাজনৈতিক হিংসাটাকে ধর্মের রং দেওয়া না হয়। আর যে কোনো ব্যক্তিকে বলবো ও যার যার, কিন্তু দেশটা তো, রাজ্যটা তো আমাদের সবারই। সুতরাং প্রত্যেকে নিজ নিজ জায়গায় স্বাধীনভাবে ধর্ম পালন করুন, এবং একে অপরের ধর্মের প্রতি সহনশীল হওয়া, এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এবং নিজের ধর্ম পালন করার ব্যাপারে অত্যন্ত যত্নবান হওয়া। আমি বিশ্বাস করি যারা নিজের ধর্মকে খুব সযত্নে লালন পালন করেন, তারা অবশ্যই অন্য ধর্মকে শ্রদ্ধা এবং সম্মান করতে জানেন। আর যারা আসলে নিজের ধর্মকে ঠিকঠাক মতো লালন পালন করেন না, তারা কখনো অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে পারে না। এই জন্যে সবার প্রতি, দেশের জনগণের প্রতি, রাজ্যের মানুষ বা বাসিন্দাদের প্রতি আমার সকল নিবেদন, নিজ নিজ ধর্ম পালন করুন, এবং রাজ্যটা, দেশটা যাতে সুন্দর থাকে সে ব্যাপারে দেশের জনগণ হিসেবে আমাদের ভালো থাকার, ভালো রাখার দায়িত্ব দায়বদ্ধতা আমাদের সবারই আছে। শুধু আমার নিজের ভালো থাকার নয়, আমার চারপাশে যারা বসবাস করছেন তাদেরকেও ভালো রাখার দায়িত্বটা আমার। এই হিসাবে আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ঊর্ধ্বে উঠে একটু উদার আর মুক্ত মন নিয়ে যদি আমরা ভাবতে পারি, তাহলে মনে হয় আমরা সবাই মিলে আমাদের রাজ্যটাকে, আমাদের দেশটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। ভোট রেজাল্টের পর দেখা যাচ্ছে রাজ্যে এসছে বিজেপি সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে দাদা, যে এই সরকার আসার পর বাংলার উন্নয়ন কি ঠিক ততটাই হবে যতটা তৃণমূল সরকার থাকতে ছিল? দেখুন, মনে যা হচ্ছে সেটা তো অনেক সময় বাস্তবে হয় না, আবার মনে যা মোটেও না হয় সেটা অনেক সময় বাস্তবে ঘটে যায়। সুতরাং মনে কি হচ্ছে সে কথাটা না বলাই ভালো। উনি বিজেপি থেকে জিতে এসেছেন, কিন্তু এখন আর উনি বিজেপি নন, এখন উনি বাংলার মুখ্যমন্ত্রী। আমি তৃণমূল থেকে জিতে এসেছি, তবে আমি এখন এমএলএ অবস্থায়, তৃণমূল নয়। আমি হাড়োয়ার জনগণের জন্য এমএলএ। সুতরাং বিধায়ক হিসাবে এবং ওনার মুখ্যমন্ত্রী হিসাবে উন্নয়নের নিরিখে আমাদের দুজনেরই লড়াই চলতে পারে। যে উন্নয়ন বলতে আমি আগে বলেছি যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য সবকিছু বজায় রেখে হাসি খুশি মন নিয়ে মাথা উঁচু করে চলার যে অধিকার এবং যে রাস্তা, সেটা যদি আমরা জনগণকে দিতে পারি, তাহলে বলবো আমরা আমাদের রাজ্যের জনগণকে উন্নত করতে পেরেছি। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আরো আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন হয়, সমস্ত দিক দিয়ে তিনি যে উন্নয়নের ভাবনা ভাববেন, তিনি হোক না বিজেপির ভোটে জেতা মুখ্যমন্ত্রী, ভাবনাটা যখন তার উন্নয়নের থাকবে, আমি নিশ্চয়ই তার সেই উন্নয়নের পথ ধরে আমিও হাঁটতে রাজি। এবং আমি যতই তৃণমূলের ভোটে জিতে আসি, আমার চিন্তা চেতনা ভাবনা যদি উন্নয়নের পক্ষে না হয়, তাহলে যে কেউ তার বিরোধিতা করতেই পারে। অন্য কেন, আমার তৃণমূলের অন্য দুজন এমএলএও আমার বিরোধিতা করতে পারে। এই জন্য আমার মনে হয়েছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা রাজ্যটাকে ভালোবাসি, তাহলে আমরা বুঝবো যে রাজ্যের উন্নয়নের জন্য তিনিও ভাববেন, আমরাও ভাববো,
আমাদের রাজ্যটা সুন্দর জায়গায় যাক, ভারতবর্ষের ভিতরে একটা নাম করা ভালো রাজ্যে পরিণত হোক, এটা আমরা তার কাছে আশা করতেই পারি। এবং তিনি কি করবেন, কিভাবে চলবেন, তার দলীয় নির্দেশ তার উপরে কি থাকবে, তার পরামর্শদাতারা তাকে কি পরামর্শ দেবেন, কিভাবে এই রাজ্যটা পরিচালিত হবে, সেটা সময় বলবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি এতটুকু বলতে পারি, উন্নয়নের জন্য XYZ যিনি কাজ করবেন, আমি তার পক্ষে। উন্নয়ন বিরোধী যদি হন, তাহলে আমার বিরুদ্ধে অনেক লোক কথা বলবে, কেন আমার কিছু বলার এবং বলারও থাকবে না। দাদা, যেখানে আমাদের মাননীয় প্রাক্তন যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন নারী সুরক্ষা, সেটা কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, লক্ষ্মীর ভান্ডার হোক, যুবসাথী হোক, যেটাই হোক, ইভেন স্বাস্থ্যসাথী, প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে যে তিনি বাড়ির মহিলাদেরকে, নারীদেরকে সব থেকে বেশি প্রাধান্য এবং সুরক্ষা দিয়ে এসছে। সেখানে কি মনে হয় আজকে যে নতুন সরকার, বিজেপি সরকার এসেছে, তারা কি সেই সুরক্ষাটা দিতে পারবে? তারাও কি একইভাবে নারী সুরক্ষার জায়গাটা রক্ষা করতে পারবে? গত 15 বছরের মমতা ব্যানার্জির এই রাজ্য পরিচালনার মধ্য দিয়ে নারীদেরকে কতটা সুরক্ষা দিয়েছেন বা দিতে পেরেছেন, সেটা এই রাজ্যের নারীরাই, মায়েরাই, তারাই ভালো বলতে পারবেন। তো আমরা যতটুকু দেখি কন্যাশ্রী, রূপশ্রী বা এই ধরনের আরো অনেক প্রকল্পে যেগুলো হয়েছে, তো সচরাচর একটা সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার আসা মানেই, এটা তো আমাকে বলতেই হবে যে ওরা ভালো পারছিল না বলেই আমি এসেছি, ওদেরকে সরিয়ে দিয়ে আমি এসেছি। সুতরাং আমি খারাপটা ধারণা করলে ভালো ধারণা তো করতেই পারি যে মমতা ব্যানার্জি মহাশয়া তিনি যতটা নারী সুরক্ষার কাজ করেছিলেন, আমি শুভেন্দুবাবুর কাছে তার চাইতে আরো অনেক বেশি সুরক্ষা আশা করতে পারি, যাতে এখানে ধর্ষণের সংখ্যা অতীতে যা ছিল তার চেয়ে যেন আরো কমে যায়। এবং পশ্চিমবঙ্গে আগে অন্যান্য রাজ্যে কেমন ছিল, পশ্চিমবঙ্গের রাজ্যে কেমন ছিল, সেটাও তারা জানেন। তো আমি আশা করব পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষার যে বলয় ছিল, যে পরিস্থিতি, যে পরিবেশে নারী তিল তিল করে বড় হচ্ছিলেন বা জীবনযাপন করছিলেন, নিশ্চয়ই শুভেন্দু সরকারের আমলে, শুভেন্দুর আমলে, তিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, তো তার আমলে আমি আশা করতেই পারি যে মমতা ব্যানার্জির আমলে যতটা ভালো ছিলেন নারীরা, শুভেন্দুবাবুর আমলে তার চাইতে ভালো থাকবেন, এটা আমি আশা করতে পারি। তবে তিনি যদি ভালোটা না করতে পারে, যদি খারাপ দিকে করে ফেলেন, খারাপ দিকে চলে যায়, তাহলে নিশ্চয়ই রাজ্যের নারী শক্তি তার বিরুদ্ধে চলে যাবে। সুতরাং দেশের, রাজ্যের জনগণের দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তো শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার দাবি থাকবে নারী জাতির সুরক্ষা যেমন ছিল, তাছাড়া আরো সুন্দর হোক। নারীর যে মান মর্যাদা, মাথা উঁচু করে চলবার বাঁচবার যে জায়গাটা ছিল, সেটা যেন আরো বেশি প্রশস্ত হয়, আরো বেশি উন্মুক্ত হয়, এটা আমি তার কাছে আশা করি। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।